অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি সমরেশ মজুমদারের একটি নতুন উপন্যাস শুরু করতে যাচ্ছি। উপন্যাসটির নাম হলো টাকা পয়সা। টাকা পয়সা আসলে আমাদের সবার জীবনেই খুব প্রয়োজনীয় একটা জিনিস। তাই টাকা পয়সা নিয়ে এই উপন্যাসটা কেমন হয়েছে চলুন সবাই শুনে আসি। উপন্যাসটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। প্রথমবার টেলিফোনটা শব্দ করে উঠতেই ঘুম ভেঙেছিল রঙ্গনের। কিছুটা বিরক্তি নিয়ে গড়িয়ে বিছানার ধারে এসে হাত বাড়িয়ে রিসিভারটা তুলতে গিয়েও থেমে গেল সে। কার ফোন? ৩ জন লোক তাকে এই সাত সকালে টেলিফোন করতে পারে। একজন চোপড়া, রঙ্গনের মালিক। খুব ক্ষেপে আছে বুড়ো। এ মাসে কিচ্ছু বিজনেস দিতে পারেনি সে। বুড়োর কচি খুকি বউ আর এক কাঠি ওপরে। অফিসে থাকলেই টিকটিক করবে। মিসেস চোপড়া মনে করে রঙ্গনকে মাইনেটা না দিয়ে জলে দিলে তার মন ভালো থাকতো। খেয়ে করে নেড়ি কুত্তা যাকে বলে। ২. বাড়িওয়ালা। আজ মাসের ১৫। ৭ তারিখের মধ্যে ভাড়া না দিলে বুড়োর রাত্রে ঘুম চলে যায়। একটাই সুবিধে, বুড়োর পক্ষে ৪ তলায় ওঠা সম্ভব নয়। কিন্তু টেলিফোন ধরলেই বুড়ো এমন গ্যাংগ্যাক করে উঠবে যে বাপের নাম খগেন হয়ে যায়। ৩. সুব্রত। মাত্র গত রাতেই ওকে টেলিফোন নম্বরটা দিয়েছে রঙ্গন। আজ ১০টায় আলিপুর রোডের অ্যাপয়েন্টমেন্টটা ওর মাধ্যমে হয়েছে। সুব্রত বলেছিল কোনো কারণে যদি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলড হয় তাহলে সেটা টেলিফোনে জানাবে। এই ফোনটা মোটেই চায় না রঙ্গন। যদি আজ আলিপুর রোডে সে সফল হয় তাহলে ওই খেঁকি মিসেস চোপড়াকে বছর খানেকের জন্য ঠান্ডা করে দেবে। টেলিফোনটা এমন ধমকানির আওয়াজ, শেষ পর্যন্ত রিসিভার না তুলে পারল না রঙ্গন। নরম গলায় বলল, হ্যালো। এখনো ঘুমুচ্ছ? নিপার কণ্ঠে দাঁড় কাকের স্বর। মাঝরাত অব্দি মাল টানলে ঘুম ভাঙবে কি করে? কি দুর্মতি হয়েছিল তোমার তাই মাঝে মাঝে ভাবি। কি শুনতে পাচ্ছ? রঙ্গন চোখ বন্ধ করল। উহ, এই ৪ নম্বরটার কথা মাথায় আসেনি কেন? কিন্তু সে গলা নরম রাখল। পাচ্ছি। যখনই বলি তখনই শোনাও টাকা নেই, অথচ মাল খাবার সময় তো অভাব হয় না। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। পুরুষ জাতটাই শয়তান, মিথ্যুক। শুনতে পাচ্ছ? রঙ্গন বলল, ১ মিনিট দাঁড়াও। কেন, আবার কি রাজকার্য আছে তোমার? কান কটকট করছে, রিসিভারটা অন্য কানে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে বোধহয় ওপাশে আছাড় খেল রিসিভার, কারণ লাইনটা কেটে গেল আর্তনাদ করে। হো হো করে হেসে উঠল রঙ্গন। বাঁচা গেল। এত সহজে যে যাবে তা ভাবতে পারেনি। বিছানায় চিত হয়ে শুয়ে টেবিল ক্লকটার দিকে তাকালো সে। ৮টা বাজে। আলিপুরে ঠিক সময় পৌঁছাতে হলে ৯টায় বের হতেই হবে। দাড়ি কামানো, স্নান সারা এবং ব্রেকফাস্ট তৈরি করার জন্য ১ ঘন্টা প্রচুর সময়। খুব ক্ষেপেছে নিপা। এটা ওর জীবনের শ্রেষ্ঠ আহাম্মকি। ১ বছরের প্রেম এবং রেজিস্ট্রি বিয়ে। মেয়ে হিসেবে নিপা ভালো, তার মতো ১,০০০ টাকা মাইনের চাকুরে অমন মেয়ে পেতে পারে না। কিন্তু নিপাকে বিয়ে করতে গেলে ৩০ দিন পকেট ভর্তি টাকা চাই। এই ১ কামরার ফ্ল্যাটে বিয়ের আগে দুপুর কাটানো যায়, কিন্তু বউ হিসেবে বাস করতে গেলে ৩ কামরার ফ্ল্যাট চাই। ফ্রিজ, টিভি আর কমসে কম একটা হাত ফেরতার স্ট্যান্ডার্ড। রঙ্গন বোঝাতে চেয়েছে এইসব ১,০০০ টাকায় কিছুতেই সম্ভব নয়। ভালো ফ্ল্যাটের ভাড়া মেটাতে মাইনে শেষ হয়ে যাবে। এইসব শর্ত না মিটলে নিপার পক্ষে তার ঘরে আসা সম্ভব নয় এবং দুবেলা জুতোয় ওঠা পেরেকের মতো খুঁচিয়ে যাচ্ছে রোজগার বাড়াও, রোজগার বাড়াও। এত লোকে কত আয় করে, তুমি কেন পারো না? ইদানিং রঙ্গনও নিজেকে সে কথা বলছে। রোজগার বাড়াতেই হবে। চোপড়ার সঙ্গে ওর শর্ত, কোটা পূর্ণ হবার পর যা অর্ডার আসবে তার উপর একটা কমিশন সে পাবে। এখন তো কোটাই পূর্ণ হয় না, তা কমিশন। অথচ খরচ বাড়ছে। মাসে ৪ দিন নিপাকে নিয়ে চাইনিজ খেতে হয়। দেশের নিদেন পক্ষে ২০০ টাকা না দিলেই নয়। টেলিফোনের বিল, বাড়ি ভাড়া ছাড়াও দুবেলা পেটে কিছু দেয়া দরকার। এসব পেরে ওঠা মুশকিল। কোন মূর্খ যে এরপর বিয়ে করে? আয়নায় নিজের মুখ দেখল রঙ্গন। ফর্সা নয়, কিন্তু নাক মুখ চোখের গড়নে এমন একটা স্ত্রী আছে যে মেয়ে মানুষগুলো দেখলেই পটে যায়। বছরখানেক ধরে নিপার সঙ্গে তার এমন প্রেম চলছিল যে বাস্তব বুদ্ধি অসাড় হয়ে গিয়েছিল। দুপুরবেলায় এই খাটটাকে তখন নিপার বৃন্দাবন বলে মনে হতো। মাস ২ আগে এমন ভান করল যে আর উপায় নেই, কর্মফল অনিবার্য।
বাধ্য হয়ে রেজিস্ট্রি করতে হলো রঙ্গনকে। নিপার মা খবরটা শুনে কুরুক্ষেত্র করেছিলেন। তারপর মুখের ওপর বলে দিয়েছিলেন যে ভালো ফ্ল্যাট না নিলে তিনি নিপাকে যেতে দেবেন না। কিন্তু গত শনিবারও রঙ্গন লক্ষ্য করেছে নিপার কোনো শারীরিক পরিবর্তন বোঝা যাচ্ছে না। ফিনফিনে শাড়ির তলায়ও ওর পেটে সামান্য ঢেউ পর্যন্ত নেই। প্রথম প্রথম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করতো না কে যেচে সমস্যার মধ্যে মাথা গলায়, কিন্তু এখন রঙ্গনের সন্দেহ হচ্ছে পুরো ব্যাপারটাই হয়তো বানানো। নিপা হলো সেই জাতের মেয়ে যারা শরীরের বাগানটাকে বিবাহের দেয়াল দিয়ে ঘিরে রেখে তারপর সব কিছুতেই সায় দিতে পারে। গাড়ি বাড়ি ফ্রিজের বাসনা তার নিজের যে নেই তা নয়। তাছাড়া অন্তত 100 টাকা দিনে খরচ করার সঙ্গতি না থাকলে আজকাল খুব খারাপই লাগে। এই তো গতকাল সুব্রতর সঙ্গে পিটার ক্যাটে 90টা টাকা খরচ হলো, মাল আর খাবার। না গেলে আজকের অ্যাপয়েন্টমেন্টটা হতো না। বুড়ো চোপড়া তো একটা পয়সাও এ বাবদ দেবে না। এরকম টেনে টুনে আর চলছে না। বেরোবার জন্য তৈরি হতে বেশি সময় লাগলো না। সাদা প্যান্টের সঙ্গে হালকা নীল টি শার্টটা পরবে কিনা যখন সে ভাবছে তখনই দরজায় নক হলো। রঙ্গন এগিয়ে গিয়ে কি হলে চোখ রাখতেই সোজা হয়ে দাঁড়ালো। নিপা এসেছে। তার মানে এখনই টাইফুন উঠবে। এত তাড়াতাড়ি নিপা কি করে ট্যাক্সি পেয়ে যায় কে জানে। আক্রমণ কি করে সামলাবে ঠাহর করতে পারছিল না সে। এবার দ্বিতীয়বার শব্দ হলো, বেশ জোরে। দরজা খুলতেই কিন্তু ঝড়ের মতন ঢুকলো না নিপা। সেখানে দাঁড়িয়ে ভ্রু কুচকে রঙ্গনকে দেখল। আধা গবেটের মতো রঙ্গন বলতে পারল, কি ব্যাপার? এবার ঘরে ঢুকলো নিপা। পাশ কাটিয়ে সোজা বিছানায় গিয়ে বসলো। দরজা বন্ধ করে রঙ্গন হাসবার চেষ্টা করলো। রেগে গেছ? থমথমে মুখে নিপা কথা বলল, তুমি কি আমাকে আর চাইছো না? আমি স্পষ্ট শুনতে চাই। কি আশ্চর্য, চাইবো না কেন? আমি টেলিফোনে কথা বললে যখন তোমার কানে ব্যথা হয়। ওহ, তুমি ঠাট্টাও বোঝো না? ঝড়টা তেমন জোরালো নয় মনে করে রঙ্গন ধীরে ধীরে বিছানায় গিয়ে বসল। নিপার সামান্য তফাতে কিন্তু স্পর্শের মধ্যে। সরে বসো। কেন? আমি তোমার ওসব মতলব জানি। কাল রাত্রে কি করেছ? কাল? কিছু না। হঠাৎ খেপে গেল নিপা। লজ্জা করে না? নিজের বউকে ঘরে তুলতে পারো না, অথচ বারে গিয়ে মদ গেল। ভাগ্যিস বাপি দেখেছিলেন, নইলে তোমার ভাওতায় আমি বিশ্বাস করতাম। রঙ্গন কিছুতেই মনে করতে পারল না পিটার ক্যাটে নিপার বাবাকে দেখেছে কিনা। তোমার বাপি নিশ্চয়ই উপোস করেছিলেন না? তার পয়সা আছে, তিনি খাবেন। তোমার মতো ভিখিরির ওইসব স্বাদ মানায় না। তাহলে বলো, তুমি ব্লাফ দিয়েছ আমাকে? ইচ্ছে করে ফ্ল্যাট নিচ্ছ না? রাগী চোখে তাকালো নিপা। রঙ্গন বোঝাতে চাইল, শোনো, আমি সুব্রতর সঙ্গে ওখানে গিয়েছিলাম। সুব্রত আমাকে খুব বড় একটা কাজ পাইয়ে দিচ্ছে। তাতে কত টাকা তুমি পাবে? ঠিক বলা যাচ্ছে না। কোনোদিন বলতে পারবে না। শোনো, তোমার ওসব ভনিতা আমি আর শুনতে চাই না। তুমি আজ দুপুর 1টায় ফ্লুরিতে আসবে। ফ্লুরি? রেস্টুরেন্টের নাম শুনে হতভম্ব হয়ে গেল রঙ্গন। 6 কাপ চা খেলেই 10টা টাকা চলে যাবে। হ্যাঁ, বাপের এক বন্ধু, আমার মা, ওখানে থাকবেন। মায়ের অনুরোধে উনি রাজি হয়েছেন তোমাকে স্কোপ দিতে। কিসের স্কোপ? ওপরতলায় ওঠার। যেখানেই যাও 1টার মধ্যে ওখানে চলে আসবে। সূর্য আঙ্কেল সময় রাখতে ভালোবাসেন। আলিপুরের এই অঞ্চলটা কখনো আসেনি রঙ্গন। কতটা টাকা থাকলে এখানে এতখানি বাগানওয়ালা বাড়ির মালিক হওয়া যায় তা সে ভাবতেই পারছে না। 2 মিনিট আগে গেটের সামনে পৌঁছাবে বলে সে উল্টো ফুটপাথে দাঁড়িয়েছিল। নিপাকে একটু আগে ধর্মতলায় ছেড়েছে সে। ফালতু 6 টাকা ট্যাক্সির পেছনে গেল। এই সূর্য আঙ্কেলটি কে কে জানে। তিনি যদি তাকে স্বর্গের সিঁড়ির সন্ধান দেন তো মন্দ কি। তবে কথা হলো শ্বশুরবাড়ির সোর্সে ইনকাম। তা হোক, টাকার গায়ে তো গভর্নর ছাড়া আর কারো সই থাকে না। গেটের সামনে এসে সে সুন্দর বাগানটাকে স্পষ্ট দেখল। প্রচুর ফুল ফুটেছে। গেট খুলতে না খুলতেই উর্দি পরা দারোয়ান ছুটে এসে হিন্দিতে প্রশ্ন করল, কাকে চাই? গুপ্তা সাহেব, আমার সঙ্গে দেখা করার কথা আছে। কি নাম আপনার? রঙ্গন নাম বলল এবং সেই সঙ্গে সুব্রতর প্রসঙ্গ। লোকটা তাকে দাঁড়াতে বলে গেটের পাশে ছোট্ট একটা ঘরে ঢুকলো। এবার রঙ্গন দেখল সেখানে খাকি পোশাক পরা একটি নেপালি বন্দুক হাতে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে। সাবাস, পার্টি তাহলে সত্যিই শাঁসালো।
সুব্রত ব্লাফ দেয়নি। রেসের মাঠে নাকি ওর সঙ্গে এই গুপ্তা সাহেবের আলাপ হয়েছিল। দারোয়ান ফিরে এসে গেট খুলে বলল, সোজা চলে যান, ডান দিকের সিঁড়ি। রঙ্গন ফুলের বাগানে ঢুকলো। একটা গাড়ি যেতে পারে এমন বাঁধানো প্যাসেজ দিয়ে হেঁটে এলো দুধের মতো সাদা দোতলা বাড়িটার সামনে। কোনো মানুষ এখানে নেই। গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে সে চারপাশে তাকালো। ডান দিকের সিঁড়িটা কোথায়? বারান্দায় উঠে রঙ্গন ডান দিকে তাকালো। শ্বেতপাথরের ঝকঝকে সিঁড়িতে পা ফেলতে সংকোচ হচ্ছিল তার। জুতোটা রং করালেও আজকাল ম্যাটম্যাটে দেখায়। দোতলায় পৌঁছাতেই যেন মেঘ ডাকলো। ডাকটা এমন আচমকা যে রঙ্গনের শিরদাঁড়ায় কাঁপুনি ধরল যেন। বাঘের মতো বিশাল একটা কুকুর সামান্য না নড়ে শুধু মুখ তুলেছে। চোখের দৃষ্টি এমন যে আর এক পা এগুলেই সে টুটি ছিঁড়ে ফেলবে। আর তখনই সেই গলাটা কানে এলো, সুইটি। তৎক্ষণাৎ জন্তুটার দৃষ্টিতে পরিবর্তন এলো। মুখ নামিয়ে থাবার উপর রেখে সে রঙ্গনের দিকে চেয়ে রইল। কামিন। সামান্য থমথমে গলার স্বর, কিন্তু কর্তৃত্বপূর্ণ। কপালে ঘাম জমেছিল এরই মধ্যে। রুমালে সেটাকে মুছে রঙ্গন আরেকটু এগুতেই তাকে দেখতে পেল। দোতলার সাদা বারান্দায় সাজিয়ে রাখা সাদা বেতের চেয়ারে তিনি বসে আছেন। পরনে লাল টকটকে জিন্স আর স্লিভলেস আদ্যির জামা। মাথার চুল চূড়ো করে বাঁধা, চোখে নীলচে রোদ চশমা। রঙ্গন বয়স আন্দাজ করতে পারল না, তবে 35-এর আশেপাশে তো বটেই। এর মধ্যে গলা শুকিয়ে এসেছিল। নিজের কাছে এই কণ্ঠস্বর বেশ অপরিচিত ঠেকল তার। মিস্টার গুপ্তা আছেন? আমার নাম রঙ্গন। চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু মুখেরও কোনো ভাবান্তর নেই। শুধু একটা হাত ইঙ্গিতে তাকে বোঝালো ওই চেয়ারটায় বসতে হবে। শব্দ না করে রঙ্গন বসল। তারপর ও পক্ষকে নীরব দেখে আবার বলল, আমি রঙ্গন সেন। রঙ্গন সেন? এক চিলতে হাসি ঠোঁট ছুলো কি না ছুলো। হ্যাঁ। রঙ্গন যেন এতক্ষণে ঠাঁই পেল। মিস্টার গুপ্তা বাড়িতে নেই। যেন আচমকা বরফ জলে ডুবিয়ে দেয়া হলো তাকে। রঙ্গন এতটা হতভম্ব হয়ে পড়েছিল, মুখে কোনো কথা এলো না। সুব্রত বলেছিল মিস্টার গুপ্তা না থাকলে সে টেলিফোনে ডাকবে। তাহলে কি ও কানেকশন পায়নি? এই অ্যাপয়েন্টমেন্টের উপর খুব বেশি নির্ভর করেছিল সে। এমনকি চোপড়াকেও কিছু জানায়নি যাতে পরে চমকে দেয়া যায়। অনেকগুলো সমস্যা চোখের সামনে কিলবিলিয়ে উঠল। রঙ্গন মহিলার দিকে তাকিয়ে প্রার্থনা করার গলায় বলল, কিন্তু আমি তো জানতাম উনি থাকবেন। তাই কথা ছিল, কিন্তু উনি শেষ পর্যন্ত থাকতে পারলেন না। গলার সুর নির্লিপ্ত। কি করবে ঠিক করে নিল সে। রাগারাগি করলে চলবে না। প্রয়োজনটা যখন তার, তখন এখানে আবার আসতে হবে। মোলায়েম স্বরে বলল, কখন দেখা হতে পারে? প্রয়োজনটা আমায় বলতে পারেন। আমি মিসেস গুপ্তা। মুখ রঙ্গনের দিকে, কিন্তু দৃষ্টিটা রঙিন কাচের আড়ালে অস্পষ্ট। একটু সাহসী হলো রঙ্গন। সুব্রত নিশ্চয়ই মিস্টার গুপ্তাকে বলেছেন। কে সুব্রত? রেস করছে ওদের আলাপ। আইসি। না, আমি কিছুই জানি না। আমি চোপড়া অ্যান্ড চোপড়া থেকে আসছি। আমার বন্ধু সুব্রত মিস্টার গুপ্তাকে বলেছিল এবং তিনি ইন্টারেস্টেড হয়েছিলেন, তাই। একটু দ্বিধা করল রঙ্গন। কতটা একে বলা উচিত বুঝতে পারছিল না। চোপড়া অ্যান্ড চোপড়ার ব্যবসাটা কি? ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার। আইসি। কিন্তু আমাদের নিজস্ব অডিটর অ্যান্ড অ্যাডভোকেট আছেন যারা এসব ব্যাপারে দেখে থাকেন। সুতরাং টোটাল ট্যালেন্ট সুন্দরী। আমি জানি, কিন্তু আমরা এমন সব ব্যাপারে স্পেশালিস্ট যা বিখ্যাত আইনজ্ঞরা সমাধান করতে পারেন না। নিঃশ্বাস চেপে কথাটা বলে ফেলল রঙ্গন। না, আজ কোনোভাবেই সে বিফল হয়ে ফিরতে চায় না। সুন্দরী এবার ধীরে ধীরে রোদ চশমা সরিয়ে নিয়ে স্পষ্ট চোখে তাকালেন। রঙ্গনের শরীর হঠাৎ ভারী হয়ে গেল। এত নীল চোখ কখনো দেখেনি সে। এই দৃষ্টি যেন তার শরীরের অনেক ভেতরে ছড়িয়ে যাচ্ছে। কিছুই লুকোনো থাকছে না। মিসেস গুপ্তার ঠোঁট একটু নড়ল। কেমন? ওয়েল, নিজেকে স্মার্ট করার চেষ্টা করল রঙ্গন। বিষয় সম্পত্তি এবং উপার্জন সব সময় আইন মেনে চলে না। হয়তো অনিচ্ছা সত্ত্বেও এসব এমন ফাঁদে আটকে গেল যা আইনের আশ্রয় ছাড়া ছাড়ানো যাচ্ছে না। অথবা কোনো বিষয়ে দুরকম অর্থ করা যায়। সরকার যদি বিপক্ষে রায় দেয়, তাহলে আইন তাকে রক্ষা করতে পারে না। চোপড়া অ্যান্ড চোপড়া এইসব বিষয় নিয়ে ডিল করে। ক্যান ইউ মেক হোয়াইট মানি? প্রশ্নটা সরাসরি, তবু রঙ্গন নার্ভাস হয়ে গেল। কালো টাকা সাদা করে দিতে পারেন? এবার রঙ্গন সচকিত হলো। এটা একটা পরিষ্কার ট্র্যাপ হতে পারে। সে যদি হ্যাঁ বলে
এবং তা রেকর্ডেড হয়, তাহলে শ্রীঘরে যাওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। চোপড়ার স্পষ্ট নির্দেশ আছে, পার্টি আনো, কিন্তু তাকে আকাশ কুসুম স্বপ্ন দেখিও না। তুমি যদি কোনো ঝামেলায় পড়ো, আমি তোমাকে বাঁচাতে যাব না। মাঝে মাঝে ব্যাপারটাকে সোনার পাথর বাটি বলে মনে হয় রঙ্গনের। যারা ২ নম্বর নিয়ে কারবার করে না, তারা এত লোক থাকতে চোপড়া অ্যান্ড চোপড়ার কাছে কেন আসবে? অথচ তাকে পার্টি ধরে আনতে হবে, কাগজপত্র তৈরি করতে হবে এবং চোপড়া গিয়ে মাখনটুকু খাবে। রঙ্গন বলল, আমি ঠিক বুঝতে পারছি না। মিসেস গুপ্তা শীষ দিলেন। সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো সুইটি ওর পাশে এসে থাবা মুড়ে বসল। ব্যাপারটা এত চকিতে ঘটল যে রঙ্গনের হাত পা ঠান্ডা। কুকুরটার শরীর যেন তার গায়ে বাতাস ছড়িয়ে গেল। মিসেস গুপ্তা সুইটির মাথায় হাত রাখলেন। মিস্টার সেন, আমি ন্যাকামি পছন্দ করি না। কথাবার্তা সোজাসুজি বলতে ভালোবাসি। ঠিক তখনই পেছনের দেয়ালে ঝোলানো টেলিফোনটা বেজে উঠল। কপালে ভাঁজ পড়ল মিসেস গুপ্তার। বাঁ হাতে রিসিভারটা তুলে বললেন, হ্যালো। তারপর ওটাকে যথাস্থানে রেখে বললেন, মিস্টার গুপ্তা এসেছেন। হোয়াটস ইউর টেলিফোন নাম্বার? রঙ্গন কাঁপা গলায় নাম্বারটা বলল। মিসেস গুপ্তা উঠলেন। কখন পাওয়া যাবে এই নাম্বারে? সকালে ৯টা পর্যন্ত আর রাতে 10টার পর। আমি যে নাম্বারটি নিয়েছি তা যেন কেউ জানতে না পারে। কথা শেষ করেই সিঁড়ির দিকে পা বাড়ালেন তিনি। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে গিয়ে থমকে গেল রঙ্গন। সুইটি এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। একপাশের বিশাল দাঁতের ফাঁকগুলো জিভ ঝুলছে। রঙ্গনের মনে হলো হাত নাড়ালেই কুকুরটা ঝাঁপিয়ে পড়তে পারে। সেই সময় হেড়ে গলায় কেউ বলে উঠল, ডার্লিং, সেই লোকটা কি এসেছে? মিসেস গুপ্তা বললেন, ও হানি, তোমার অফিসের ব্যাপার বাড়িতে টেনে এনো না। ইটস বোরিং। ইয়েস, সামবডি হ্যাজ কাম। তারপর চলে যেতে যেতে ডাকলেন, সুইটি। তৎক্ষণাৎ বিশাল কুকুরটা রাবারের মতো লাফিয়ে সুন্দরীকে অনুসরণ করল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রঙ্গন দেখল মিসেস গুপ্তা বাঁ দিকের একটা ঘরে ঢুকে গেলেন এবং সিঁড়ির মুখে বেশ মোটা একটা মানুষ দাঁড়িয়ে। মাথায় চকচকে টাক, নিভাজ স্টিল রঙের স্যুট, টাই এবং হাতে একটা ছড়ি। 50 অতিক্রান্ত দেখলেই বোঝা যায়। রঙ্গন হাত জোড় করল, নমস্কার, আমি রঙ্গন সেন। না হেসে লোকটা মাথা নাড়ল সম্মতির। তার চোখ দুটো যেন রঙ্গনকে সার্চ করছিল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে তৃতীয় চেয়ারটিতে বসল। সুব্রত তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ। চোপড়া অ্যান্ড চোপড়া? হ্যাঁ। কতদিন কাজ করছো ওর কাছে? 5 বছর। কত মাইনে পাও? এবার হোঁচট খেল রঙ্গন। আজ অবধি কোনো খদ্দের তাকে মাইনের কথা জিজ্ঞেস করেনি। লোকটার ঔদ্ধত্য মারাত্মক। সে বলল, এটা একটি গোপনীয় তথ্য। কিন্তু আমি এইমাত্র জানলাম 1000 টাকা। ভুল বলছি? এবার চমকাবার পালা রঙ্গনের। সে মনে করতে চেষ্টা করল সুব্রতকে মাইনের কথা বলেছিল কিনা। মিস্টার গুপ্তা হাসলেন। আমি যার সঙ্গে কাজ করি তার সম্পর্কে পুরো খোঁজ খবর নিয়ে থাকি। তোমার আপসেট হবার কোনো কারণ নেই। তোমাকে আমার অপছন্দ হয়নি, কিন্তু একটা শর্ত আছে। ওই মিসেস চোপড়ার সঙ্গে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। মিসেস চোপড়া? চকিতে সেই শুটকি মাছের মতো চেহারাটা ভেসে উঠল। স্বয়ং ঈশ্বরও বোঝাপড়া করতে পারবে না ওর সঙ্গে, সে তো কোন ছাড়। কিন্তু এখনই সে কথাটা বলা যে বুদ্ধিমানের কাজ হবে না তা জানে রঙ্গন। সুতরাং সে মুখ এমন করলো যেন ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। মিস্টার গুপ্তা বললেন, আমার ইন্ডাস্ট্রিতে লটস অফ প্রবলেম। সুব্রত বলেছে তোমরা নাকি নির্ভরযোগ্য। এবার সাহস করে রঙ্গন বলল, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমি মিস্টার চোপড়াকে এখানে নিয়ে আসতে পারি। নো নো, নেভার। হাত নাড়লেন মিস্টার গুপ্তা। আমি চোপড়াকে চিনতে চাই না। একটা দালালের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি তা কাউকে জানাতে চাই না। তোমার ফার্ম তো 10% দেয়। হ্যাঁ স্যার। ওয়েল, আমি 9% দেব, আর 1% তোমাকে। রঙ্গন উত্তেজিত হলো। বাহ, চমৎকার। বুড়ো চোপড়া মাইনে ছাড়া তাকে 0.5% দেয়। এক্ষেত্রে তার পোয়া বারো। কিন্তু কেসটা কি? সে বাধ্য ছেলের মতো ঘাড় নাড়ল। শোনো, আমি একটা জমি কিনেছি, মাল্টি স্টোরেড বাড়ি বানাবো। কিন্তু অ্যাডভান্স করার পর জানতে পারলাম ওই জমির রেজিস্ট্রি করা যাবে না। ল্যান্ডলর্ডের 12 লাখ টাকার মতো ট্যাক্স বাকি আছে। ক্লিয়ারেন্স পাবে না ওটা না মেটালে। যেহেতু আমি অলরেডি ঢুকে গেছি, তাই দায়টা আমার। ল্যান্ডলর্ড চাইছে ট্যাক্সটা আমি দিয়ে দিই। তাহলে জমির দাম আরো 12 লাখ বেড়ে গেল। তোমার ফার্ম ওই টাকাটা বাঁচাতে পারবে? কি করে? রঙ্গন হাঁ হয়ে গেল।
সেটা তোমরা জানো। আমার উকিলরা এখনো কোনো ফাঁক পাচ্ছে না। ওই টাকা ল্যান্ডলর্ডের কাছে সরকারের প্রায় ৫ বছরের উপর পাওনা। আমি তোমাকে ১ মাস সময় দিলাম। ১২ লাখ যদি মকুব করিয়ে দিতে পারো তাহলে ১,২০,০০০ তোমরা পাবে। ডান? মিস্টার গুপ্তা এবার ঘড়ি দেখলেন। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল রঙ্গন। শুকনো গলায় জিজ্ঞাসা করল, কিন্তু মিসেস চোপড়ার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে কেন? কারণ কেস হয়ে যাওয়া মাত্র সমস্ত ফাইলপত্র আমার ফেরত চাই। চোপড়ার কাছে এক টুকরো কাগজও যেন পড়ে না থাকে। ক্লিয়ার? রঙ্গনের মুখ থেকে কথা সরল না কয়েক মুহূর্ত। এই লোকটি মারাত্মক। যেসব ক্লায়েন্টদের কাজ মিস্টার চোপড়া করে থাকেন তাদের কাগজপত্র আর কেউ হাত দিতে পারে না। সে মিটে যাওয়ার পর ওগুলো মিসেস চোপড়ার হেফাজতে থাকে। রঙ্গন কানাঘুষোয় শুনেছে হাতে পয়সা না থাকলে মিস্টার চোপড়া নাকি ওইসব ক্লায়েন্টদের চাপ দিয়ে মাঝে মধ্যে টাকা পয়সা আদায় করে থাকেন। মিস্টার গুপ্তা সেই খবরও নিশ্চয়ই রাখেন। কিন্তু মিসেস চোপড়ার সঙ্গে ভাব করা মানে শকুনির গালে চুমো খেতে চাওয়া। মিস্টার গুপ্তা উঠে দাঁড়ালেন। ওয়েল, তুমি চোপড়ার সঙ্গে আলোচনা করো। যদি ও রাজি হয় তাহলে আমাকে এই নম্বরে টেলিফোন করবে। আমার অফিসে এসব কথা তোমার সঙ্গে বলতে চাই না। আর হ্যাঁ, এই কেস যদি চোপড়া করে তাহলে সে জানাবে ল্যান্ডলর্ডকেই। আমি এর মধ্যে আছি তা যেন না জানে। এই জন্যই তোমাকে 1% দেয়া হবে। মনে থাকবে? একটা সাদা চকচকে কার্ড দিয়ে গেলেন তিনি। ঘাড় নাড়ল রঙ্গন। মিস্টার গুপ্তা এমনভাবে হাত নাড়লেন যেন ব্যাক হ্যান্ডে চাপ মারছেন। রঙ্গন ইঙ্গিতটা বুঝতে পেরে বারান্দা পেরিয়ে নিচে নেমে এলো। কোথাও সুইটি কিংবা তার মালিকানের অস্তিত্ব নেই। নিচে নামা মাত্র সেই দারোয়ানকে দেখতে পেল। নিঃশব্দে প্যাসেজ দিয়ে ওর আগে আগে হেঁটে গেট খুলে নিঃশব্দে সরে দাঁড়ালো লোকটা। বাইরে বেরিয়ে রঙ্গনের মনে হলো অনেকক্ষণ বাদে সে সহজভাবে নিঃশ্বাস ফেলতে পারল। বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে রঙ্গন পুরো ব্যাপারটা মনে মনে খতিয়ে নিল। ১২ লাখ টাকার 9%। চোপড়া রাজি হবেই। আধা আধি খরচ করলেও ৫০-৬০ হাজার নেট প্রফিট। কিন্তু তাকে কি আর ৫,০০০ দেবে? ০.৫% হিসেব করতে বুড়োর বুক ভেঙে যাবে। কিন্তু এদিকে মিস্টার গুপ্তা ১% দেবেন বলে কথা দিয়েছেন। তার মানে ১২,০০০ টাকা। এরকম কেস যদি বছরে ১২টা পাওয়া যায় তো নিপার মাকে। উত্তেজনায় ট্যাক্সি থামিয়ে ফেলল রঙ্গন। যার পকেটে আজ বাদে কাল এতগুলো টাকা আসছে সে সামান্য ট্যাক্সিতে চড়বে না? ট্যাক্সিতে বসে রঙ্গন কেসের কথা ভাবল। সাদা চোখে কোনো রাস্তা খোলা নেই। যদি কোনো লোক ট্যাক্স না দিয়ে থাকে তাহলে সেটা মেটানো না পর্যন্ত কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না। চোপড়া যদিও বলে থাকে, পচা গন্ধ বের হচ্ছে এমন সব কেস আমার কাছে নিয়ে এসো। যত পচা তত পয়সা। বিদ্যে দিয়ে যে কেস করতে হয় তা করবে অন্য উকিলরা। ৩-৪০০ ফি পেতে যাদের কাল ঘাম ছুটে যায়। কথাটা বলে আর খিকখিকিয়ে হাসে চোপড়া। আলিপুর থেকে বালিগঞ্জের বাড়ি আসতে ট্যাক্সির মিটারটা যেন চরকির মতো ঘুরে গেল। এখন প্রায় ১২টা। খুব ধীরে সুস্থে ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে নিয়ে গেল রঙ্গন। পকেটে আর গোটা ১০ও নেই। তারপরে সে নিজেকে বোঝালো সামনের মাসখানেকের মধ্যে ১৭,০০০ উড়ে আসছে তার। এ ভাবনা মোটেই মানায় না। দোতলায় উঠেই কানে এলো টাইপরাইটারের খটাং খটাং শব্দ। বুড়ো দাসবাবু ঝুঁকে পড়ে টাইপ করেন। ভাঙা টাইপরাইটারটা পাল্টানোর প্রয়োজনও মনে করে না চোপড়া। ওই শব্দটাই বিরক্তির। নিজের টেবিলে পৌঁছে রঙ্গন দেখে নিল চোপড়ার ঘরের দরজাটা ভেজানো। তার মানে বুড়ো বেরিয়েছে, কিংবা হয়তো উপর থেকে নামেনি এখনো। ৩ তলায় চোপড়ার ফ্ল্যাট। চেয়ারে বসে বেল টিপল রঙ্গন। শব্দটা হতেই দাসবাবু ঘাড় ঘোরালেন। আপনি এসে গেছেন? সাহেব ক্ষেপে লাল। কোথায় গিয়েছে? ইঙ্গিতে দাসবাবু বোঝালেন উপরেই আছে। রঙ্গন কাঁধ নাচালো। আজ সে কিছুতেই চাকরের মতো আচরণ করবে না। টাইপ থামিয়ে দাসবাবু প্রায় মিনতি করলেন। ওটা আজ দেবেন? আজ নয়, কাল। টেবিলে পা তুলে দিল রঙ্গন। ৩০টা টাকা ধার নিয়েছিল সে দাসবাবুর কাছে। দেব করে দেয়া হয়নি। হঠাৎ সে সুর বদলে জিজ্ঞাসা করল, আচ্ছা দাসবাবু, যদি আপনাকে ৩০-এর বদলে ৬০ দেই তো কেমন লাগবে? কথাটা যেন বোধগম্য হলো না। দাসবাবু হাঁ হয়ে গেলেন। কেন দেবেন? আপনি তো ৩০ই নিয়েছেন। দেব, আমার ইচ্ছে হয়েছে তাই দেব। তবে সেটা পেতে হলে আপনাকে আর ১ মাস অপেক্ষা করতে হবে। ভেবে দেখুন। পা দোলালো। একটু একটু করে মুখের চেহারা পাল্টালো দাসবাবুর। মোটা কাচের চশমাটা খুলে ধুতির খুঁটে মুছতে মুছতে বললেন, ঠাট্টা করছেন না তো? না। বেশ,
তাই দেবেন। যদিও এখনই খুব দরকার ছিল, তবু ৩০-এর বদলে ৬০ ভাবাই যায় না। বলা শেষ করে ইলেকট্রিক শক খাওয়ার মতো মেশিনের দিকে ঘুরে বসে হাত চালালেন দাশবাবু। খটাখট শব্দ হতে লাগলো টাইপের। রঙ্গন মুখ ঘুরিয়ে দেখল পিছনের দরজায় মিসেস চোপড়া কোমরে ২ হাত রেখে জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। এটা কি অফিস না শয়তানের আড্ডা? ছুচালো স্বর কানের পর্দা ফুটো করে দেবার পক্ষে যথেষ্ট। রঙ্গন আজ একটুও বিচলিত হলো না। খুব বিনীত হয়ে বলল, আপনি যা বলবেন তাই। কটমট করে তাকালেন মিসেস চোপড়া। রঙ্গনের এই ধরনের আচরণের সঙ্গে তিনি অভ্যস্ত নন। ক্রোধ তাই দ্বিগুণ হলো। পানামান, পানামান বলছি। যেন অন্যায় হয়ে গিয়েছে এমন ভঙ্গিতে পা নামিয়ে রঙ্গন বলল, সরি। সিঁড়ির দিকে ঘুরে দাঁড়িয়ে মিসেস চোপড়া চেঁচালেন, আমি বারবার বলছি এই গাধাটাকে কাঁধ থেকে নামাও। ও যা করে একটা পিয়ন তার ডাবল করত। ১২টার সময় হেলতে দুলতে এসে টেবিলে পা তুলে শুয়ে আছেন। কথাগুলি অবশ্যই মিস্টার চোপড়ার উদ্দেশ্যে ছুড়ে দেয়া, কিন্তু রঙ্গন ভাবছিল এই চিজটির সঙ্গেই তাকে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। অসম্ভব, কিন্তু উপায় নেই। এই শব্দটা নাকি শুধু মূর্খদের অভিধানেই লেখা থাকে। নিজেকে মূর্খ ভাবতে সে কিছুতেই রাজি নয়। এই সময় শিবলাল ঘরে এলো, এই অফিস এবং চোপড়ার একমাত্র কাজের লোক। রঙ্গন খুব মোলায়েম গলায় বলল, শিবলাল, গোটা চারেক চিকেন রোল নিয়ে এসো তো। আমার লাঞ্চ হয়নি, মেম সাহেবকে বলো পয়সা দিতে। গট গট করে রঙ্গনের টেবিলের সামনে এগিয়ে এলেন মিসেস চোপড়া। কি ব্যাপার? সাপের ৫ পা দেখেছ? গেট আউট, গেট আউট ফ্রম দিস অফিস। রঙ্গন হাসল। আচ্ছা, আপনি একটু বন্ধুর মতো আচরণ করতে কখনো পারেন না? মানুষের তো মাঝে মাঝে ভুলও হয়। কি ব্যাপার? বুড়ো চোপড়ার সরু গলা শোনা গেল। স্যাকিম, একে এই মুহূর্তে তাড়িয়ে দাও। ১২টার সময় অফিসে এসে টেবিলে পা তুলে আমাকে হুকুম করছে চিকেন রোল খাওয়াতে। এত বড় স্পর্ধা! সঙ্গে সঙ্গে ক্রোধ ফুটে উঠল চোপড়ার মুখে। নিজের ঘরে ঢুকে চিৎকার করে ডাকলেন, সেন! রঙ্গন উঠল, তারপর হেলতে দুলতে চোপড়ার ঘরে ঢুকে চেয়ার টেনে বসল। চোপড়া বলল, লোক, তোমাকে দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না, অতএব চলে যাও। এই মাসের মাইনেটা ১ তারিখে এসে নিয়ে যেও, দ্যাটস অল। রঙ্গন ঠোঁট কামড়ালো, কিন্তু আমার দোষ? আমি তোমার কাছে কৈফিয়ত দেব না। তোমাকে যে টাকা দেয়া হয় তার রিটার্ন তুমি দিচ্ছ না, এটাই যথেষ্ট। মিসেস চোপড়া পেছন পেছন ঢুকেছিলেন। ওহ, বাঁচা গেল। রঙ্গন সামনে পড়ে থাকা পিন কুশনটা নাড়তে নাড়তে বলল, আমি চলে গেলে আপনারা আফসোস করবেন। মিসেস চোপড়া খিক খিক শব্দ করলেন। আফসোস? ১০০০ টাকা বেঁচে যাবে। রঙ্গন ঘাড় নাড়ল। ঠিক, কিন্তু ১০৮,০০০ টাকা তো আসবে না। চোপড়ার কপালে ভাঁজ পড়ল। মানে? রঙ্গন বলল, মিস্টার চোপড়া, আজ ১২টা অবধি আমি কি করেছি আপনি তা জানতে চাননি। ১,০৮,০০০ টাকা ফি পাওয়া যাবে এমন একটা কেস তাই আপনি হারালেন। অলরাইট। উঠে দাঁড়ালো রঙ্গন। ১,০৮,০০০? মাই গড, কি কেস? সেটা এখন আর আপনাকে বলতে বাধ্য নই। গুড বাই। প্রায় ১ লাফে জায়গাটা অতিক্রম করলেন চোপড়া। ওহ সেন, বাপ ছেলের মধ্যেও তো মান অভিমান হয় বলো। এবার মিসেস চোপড়া চেঁচিয়ে উঠলেন, এটা একটা ফন্দি, বিশ্বাস করো না। চোপড়া মাথা নাড়লেন। নো রিতা, সেন আজ অবধি কখনো লাখ টাকার গল্প শোনায়নি। টেল মি সেন, বসো বসো। জোর করে রঙ্গনকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের চেয়ারে ফিরে গেলেন চোপড়া। কোথায় গিয়েছিলে তুমি? আলিপুর রোডে। খুলে বলো, খুলে বলো। শুনুন, একটা লোক তার জমি বিক্রি করবে, কিন্তু তার ১২ লাখ টাকার ট্যাক্স বাকি রয়েছে। এই টাকাটা না দিলে সরকার ক্লিয়ারেন্স দেবে না। আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে ক্লায়েন্ট ১,০৮,০০০ আপনাকে দেবে। কথাটা শেষ করে রঙ্গন চোপড়ার মুখের দিকে তাকালো। প্রায় কপালে চোখ উঠে গেছে চোপড়ার। ঠোঁট চেটে নিয়ে বলল, তুমি ঠাট্টা করছো না তো? না। ১,০৮,০০০। মাই গড, ক্লায়েন্টের নাম কি? রাজি হলে জানতে পারবেন। ওহ, চোখ বন্ধ করে চিন্তা করলেন চোপড়া, কিন্তু 10% তো ১,২০,০০০ হয়। ইউ নো দ্য রেট? 9% ১,০৮,০০০। রাজি কিনা বলুন। ওকে ওকে 9, কিন্তু কেসের ডিটেলস চাই। এভাবে বললে কিছুই বোঝা যায় না। আউটস্ট্যান্ডিং ট্যাক্স কোন খাতে, পেনাল্টি কি, কোন জুরিডিকশনে, এসব তো জানতে হবে। সবই জানতে পারবেন। ওয়েল, ইন্টারেস্টেড কে, ল্যান্ডলর্ড না বায়ার? দুজনেই। মাথা নাড়লেন চোপড়া। এসব কেসে বায়াররাই বেশি ইন্টারেস্টেড হয়।
ঠিক আছে, আমি একটু ঘুরে আসছি, এসে ফাইনাল কথা বলবো। ঘড়ি দেখলো রঙ্গন। কিন্তু আর ০.৫ ঘন্টার মধ্যে আমাকে বের হতে হবে। আপনি রাতে আমাকে জানাবেন। চোপড়া এবার বিরক্ত হলো। এই এলে আর এখনই বেরোবে? তোমার টেবিলে পেন্ডিং কিছু নেই? আছে, কিন্তু আরেকজন ক্লায়েন্ট আমার জন্য অপেক্ষা করবে। ও, বেশ বেশ, আমি তোমাকে টেলিফোনে জানাবো। দেখো রিতা, সেইন কি সুন্দর কাজ করেছে। আমি সব সময় বলি ওর মধ্যে পার্টস আছে। আচ্ছা তুমি কি, বেচারার খিদে পেয়েছে, এখনো চিকেন রোল আনালে না? চোপড়া উঠে গেলেন। মিসেস চোপড়ার গলা শুনতে পেল রঙ্গন। শুধু চিকেন রোলে কি পেট ভরবে? আমি ওপর থেকে পায়েস পাঠিয়ে দিচ্ছি বরং। আহা, যা হোক কিছু করো, ছেলেটার খিদে পেয়েছে। ঠিক আছে সেন, আমি আসছি। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন চোপড়া। রঙ্গন ঘুরে বসল। তাহলে মিসেস চোপড়া, আমাকে চলে যেতে হবে না? কচি খুকির মতো মুখ করলেন মিসেস চোপড়া। ওহ, হাউ নটি ইউ আর! রাগলে আমার মাথা ঠিক থাকে না। তাই বলে আমি কি সত্যিই তাই মিন করেছি? তুমি বরং আমার সঙ্গে উপরে এসো। কেন? আহ, বোঝো না কেন? অফিস ডিসিপ্লিন বলে একটা কথা আছে তো, দাসবাবু জেলাস হবেন। খেয়ে নেবে, এসো। শিবলালকে ডেকে কিছু হুকুম দিয়ে চোপড়াগিন্নি ওপরে চলে গেলে রঙ্গন হাসিতে ভেঙে পড়ল। ফার্স্ট রাউন্ডে সে জিতে গেছে, কিন্তু ১টা বাজতে আর বেশি দেরি নেই। অথচ মিসেস চোপড়ার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতেই হবে। সে ঠিক করলো ১০ মিনিটের মধ্যে খাওয়া সারতে হবে। জীবনে এই প্রথম ওপরে উঠল রঙ্গন। জব্বর সাজানো, কিন্তু রুচিতে মোটা দাগ বোলানো। শোয়ার ঘরে তাকে নিয়ে গেলেন মিসেস চোপড়া। রঙ্গন দেখল রোগা লিকলিকে শরীরে কেমন যেন দুলুনি। পায়েসে চামচ রেখে সে বলল, এটা আপনার শোয়ার ঘর? হ্যাঁ, আমি ওর সঙ্গে শুতে পারি না, ভীষণ নাক ডাকে ওর। পায়েস মুখে দিয়ে রঙ্গন হাসল। মিস্টার চোপড়ার সঙ্গে আপনার বোধহয় বয়সের অনেক পার্থক্য, তাই না? ২৫ বছর। অথচ আপনি এখনো কত সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েও এর চেয়ে সুন্দর ব্লাশ করতে পারত না। রীতা চোপড়ার শুকনো মুখে আলো ফেলল। কিন্তু ও বলে আমি খুব রোগা। মোটেই না, বেঢপ মোটা আমার পছন্দই হয় না। আপনাকে স্লিম বলতে হবে। পায়েস খেয়ে উঠে দাঁড়ালো রঙ্গন। ওমা, এত তাড়াতাড়ি উঠবে কি? রীতা চোপড়া আপত্তি জানালেন। আমি হয়তো আপনাকে বিরক্ত করছি। মোটেই না, তোমার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যান। আমার ভাবতে খারাপ লাগছে যে আমি তোমার সঙ্গে অনেক কটু ব্যবহার করেছি। ও কিছু না, মিস্টার চোপড়া বলেছেন বাপ ছেলের মধ্যে। বাধা দিয়ে রীতা চোপড়া বললেন, মোটেই না। আমি নিজেকে তোমার মা হিসেবে কখনোই ভাবতে পারবো না। তুমি পারবে? কক্ষনো না, হেসে ফেলল রঙ্গন। এর চেয়ে বেশি আর কিসে আন্ডারস্ট্যান্ডিং হয়? রীতা চোপড়াকে কথা দিয়ে আসতে হলো নতুন কোনো খাবার রান্না হলেই রঙ্গনকে ওপরে এসে খেয়ে যেতে হবে। পার্ক স্ট্রিটে বাস থেকে নেমে জোর পায়ে হাঁটছিল রঙ্গন। ১টা বেজে ১ মিনিট। যদিও তার কিছুদিনের জন্য নতুন কোনো ধান্দা করার কোনো মানে হয় না, তবু নিপার জন্যই তাকে যেতে হচ্ছে। যদি চোপড়ার কাজটা করে ফেলতে পারে তাহলে ১৭,০০০ টাকা পকেটে চলে আসবে। কিন্তু নিপা কি ১৭,০০০-এ সন্তুষ্ট হবে? ওর বাপের বন্ধু স্বর্গের সিঁড়ির খরচ দেবে। খুব সোজা ব্যাপার যেন। এয়ার কন্ডিশন রেস্টুরেন্টের দরজা ঠেলা মাত্র মুখে ঠান্ডা আমেজ লাগলো। বাহ, চমৎকার! বেশ ছায়া ছায়া ভেতরটা। সুদর্শন নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। উর্দি পরা বেয়ারারা ঘুরছে। রঙ্গন দেখতে পেল ওদের। কোণের টেবিলে জাঁকিয়ে বসেছে ওরা। রঙ্গন এগুতেই ৩ জোড়া চোখ ওকে বিদ্ধ করল। নিপাইয়ের মধ্যে শাড়ি পাল্টালো কখন? নিপার মায়েরও একই পোশাক। সেই ৪ ইঞ্চি জামা, কোমরের তলায় শাড়ির গিট। মাখন রঙা চর্বি ঠাসা চামড়া উপচে পড়ছে ঊর্ধ্বাঙ্গে। ১৮ বছরের মেয়ের মতো ঝুঁটি বাঁধা চুল। আর ওদের মধ্যে যে লোকটি বসে আছে তার চেহারা বিশাল। ইউল বার্নারের মতো পরিষ্কার কামানো মাথা, যেন মোটা সোটা শকুনের মতো দেখাচ্ছে। ইনি তাহলে সূর্য আঙ্কেল? নিপা ঠোঁট খুলল। ওহ, আজও তুমি লেট? সূর্য আঙ্কেল হাত তুললেন। বেটার লেট দ্যান নেভার। এসো ইয়াংম্যান, তোমার আশায় আমরা বসে আছি। চতুর্থ চেয়ারটা সাবধানে বসল রঙ্গন। ভদ্রলোকের কথাটা শোনা মাত্র মাথায় দ্রিমি দ্রিমি শুরু হয়েছিল। চেনাশোনা নেই, দুম করে একটা লোক তাকে তুমি বলে সম্বোধন করলো। সূর্য আঙ্কেল বললেন, কিছু মনে করলে না তো? তুমি নিপার স্বামী, সেই সুবাদে তোমাকে তুমি বলতেই পারি। সঙ্গে সঙ্গে খিলখিলিয়ে হেসে উঠলেন নিপার মা। তুমি এত মজা করে সূর্য, ও কিছু মনে করতে যাবে কেন? সূর্য আঙ্কেল কাঁধ নাচিয়ে চোখ টিপলেন।
রঙ্গনের মনে হলো লোকটা খারাপ নয়, বেশ হাসি খুশি জমাটি মানুষ। 50-এর ওপর যদি বয়স হয় তাহলে বলতে হবে শরীরটা ফিট রেখেছেন। নিপার বাপের মতো বুড়িয়ে যাননি। সূর্য আঙ্কেল বললেন, এরা ভাই অদ্ভুত লোক, আমাদের পরিচয় করিয়ে দিল না যখন, নিজেরাই সেটা সেরে ফেলি। আমার নাম সূর্য মিত্র, বছরখানেক হলো জার্মানি থেকে ফিরেছি। নিপাকে যখন শেষবার দেখেছি তখনও এইটুকুন ছিল। আর তুমি রঙ্গন সেন, ওকে? বলার ধরনে রঙ্গন হেসে ফেলল। নিপার মা মুখ ভার করে বললেন, জানো সূর্য, নিপার জন্য আমার রাতে ঘুম হয় না। ও যে চট করে এমন একটা কাজ করে ফেলবে ভাবতেই পারিনি। সূর্য আঙ্কেল বললেন, প্রেমের জয় সর্বত্র। একজন রাজা সিংহাসন থেকে নেমে এলেন প্রেমিকার জন্য। কি বলো নিপা? হুম। তা তুমি কি জীবনে প্রেমকে অস্বীকার করতে পারো সুধা? রঙ্গন দেখল নিপা একটু প্রতিবাদও করল না, লাজুক মেয়ের মতো মুখ নামিয়ে রেখেছে। নিপার মা বলল, আহ, তুমি আর ধুনোর গন্ধ দিও না। যা বলছিলাম, রঙ্গন ছেলে হিসেবে মন্দ নয়, কিন্তু ওকে তো রোজগার করতে হবে। যা মাইনে পায় তাতে নিপাকে নিয়ে একটা ভালো ফ্ল্যাটে যে থাকবে তারও উপায় নেই। সূর্য আঙ্কেল তুড়ি মেরে বেয়ারাকে ডেকে খাবারের অর্ডার দিয়ে রঙ্গনের দিকে তাকালেন। তা তুমি ভালো রোজগার করতে চাও? রঙ্গন হাসল। শুনলেন তো, সে তো ওর কথা, তুমি কি বলো? নিপা এবার ঝাঁঝিয়ে উঠল। তুমি নিজে রোজগার করতে চাও কিনা তা সূর্য আঙ্কেলকে বলতে পারছো না? আশ্চর্য। রঙ্গন বলল, কি আশ্চর্য, রোজগার করতে কে না চায়? আমি নিশ্চয়ই তার ব্যতিক্রম নই। বেশি টাকা পকেটে এলে বেশি আরাম পাওয়া যায় যখন, তখন আমি টাকা রোজগার করতে চাইবো না? সাবাস, এবার তোমার সঙ্গে কথা হতে পারে। আমি শুনেছি তুমি ট্যাক্স কনসালটেন্ট অফিসে আছো এবং তোমার কাজ হচ্ছে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করা, তাই কি? সূর্য আঙ্কেল বাঁ পকেট থেকে একটা হাতির দাঁতের কাজ করা বাক্স বের করে সেখান থেকে চুরুট বেছে নিলেন। তারপর বন্ধ করতে গিয়ে বাক্সটা এগিয়ে ধরলেন রঙ্গনের সামনে। রঙ্গন হেসে ঘাড় নাড়ল, সে খাবে না। অদ্ভুত একটা মিষ্টি গন্ধ বের হলো চুরুট থেকে। নিপার মা নাক টেনে বললেন, আহ, ফাইন। সূর্য আঙ্কেল বললেন, আজই আনিয়েছি। হ্যাঁ, বলো। প্রশ্নটা রঙ্গনকে। রঙ্গন মাথা নাড়ল, হ্যাঁ। বিশাল হাতের মুঠো খুললেন সূর্য আঙ্কেল। ব্যাস, তুমি পারবে, শুধু একটু উদ্যোগী হতে হবে, তাহলে পৃথিবীটাই তোমার পকেটে চলে আসবে। আমি বুঝতে পারি না বাঙালি ছেলেরা কেন পড়ে পড়ে মার খাচ্ছে, অথচ জার্মানিতে অন্য চেহারা। এই সময় চা এবং খাবার এলো। রঙ্গন দেখলো ভদ্রলোকের পছন্দ আছে। এইসব খাবার ইংরেজি ছবিতেই সে দেখেছে, এখানেও যে পাওয়া যায় তা তার জানা ছিল না। এই খাবার সূর্য আঙ্কেলের পোশাকের সঙ্গে চমৎকার মানায়। ব্রাউন রঙের কর্ডের জ্যাকেট পরেছেন সূর্য আঙ্কেল। ওটা যে বিদেশে তৈরি বুঝতে অসুবিধে হচ্ছে না। হাতের ঘড়িটায় নানান রকম কাজ। এই ভদ্রলোক যদি বাংলায় কথা না বলতেন তাহলে বিদেশি বলে স্বচ্ছন্দে চালানো যেত। মাথা কামানো বলে এমন একটা স্মার্টনেস এসেছে যা বাঙালির নেই। নিপার মা খাবার পরিবেশন করছিলেন। সূর্য আঙ্কেল বললেন, নো, আমি ক্রিম খাবো না, শুধু চা। নিপার মা যেন আঁতকে উঠলেন। সে কি, এত খাবার বললে কার জন্যে? প্লিজ না বলো না। সূর্য আঙ্কেল বললেন, তোমাদের সঙ্গে বিদেশিনীদের পার্থক্য এখানেই, ওরা কখনো জোর করে না। নিপার মা কপট গলায় বললেন, কখনো না? না। অসম্ভব, তাহলে বিয়েগুলো হচ্ছে কি করে? কারণ তারা দুজনেই চাইছে বলে। ছেলেটি এড়াতে চাইলে কোনো মেয়ে জোর করে তাকে ধরে রাখবে না, এটা তার অপমান। সূর্য আঙ্কেলকে ভালো লাগছিল রঙ্গনের। বেশ স্পষ্ট কথা বলেন। দীর্ঘকাল বিদেশে থেকে ওর দৃষ্টিভঙ্গি আলাদা। খাওয়া দাওয়া হয়ে গেলে সূর্য আঙ্কেল বললেন, নাও রঙ্গন, তুমি কি এখন ব্যস্ত? না হলে আমরা কাজের কথা বলতে পারি। রঙ্গন কিছু বলার আগেই ডান পায়ে প্রচণ্ড চাপ অনুভব করল। কোনো দিকে না তাকিয়েও রঙ্গন বুঝতে পারল এটা কার সংকেত। সে দ্রুত মাথা নাড়ল। ঠিক আছে। সঙ্গে সঙ্গে নিপার দিকে তাকাতে একটা তৃপ্ত মুখ দেখতে পেল। হাত নেড়ে বেয়ারাকে ডাকলেন সূর্য আঙ্কেল, বিল। হঠাৎ বাঁ পায়ের চাপ লাগতে রঙ্গন অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো। নিপার মা চোখ দিয়ে ইঙ্গিত করছেন কিছু। প্রথমে ধরতে পারেনি রঙ্গন, সেটা বুঝতে পেরে মহিলা একটু ঝুঁকে এলেন। রঙ্গন বাধ্য হলো কানে গিয়ে দিতে। চাপা স্বরে নির্দেশ শুনল, তোমার কি ভদ্রতা বোধ নেই? সূর্য আমাদের গেস্ট, বিলটা পে করো। সূর্য আঙ্কেল বললেন, কি হলো? নিপার মা চকিতে সোজা হয়ে বললেন, রঙ্গনকে বলছিলাম আর তোমার চিন্তা নেই, এবার ফ্ল্যাট দেখো। কিন্তু ততক্ষণে পাথর হয়ে গিয়েছে রঙ্গন। শাশুড়ি ঠাকুরন কি কথা শোনালেন?
তার পকেটে 5টা টাকাও নেই, অথচ বিল দিতে হবে কত কে জানে। সে মেটাবে কি করে? এই দামি রেস্টুরেন্টে এত ভালো খাবার নিশ্চয়ই 5 টাকার মধ্যে পাওয়া যাবে না। মেরুদণ্ডে কনকনানি শুরু হয়ে গেল তার। ওই না দেখা বিলটাকে তার মিসেস গুপ্তার কুকুর সুইটির মতো মনে হলো। তার গলার টুটি ছিঁড়বার জন্য যেন ওত পেতে রয়েছে। শাশুড়ি ঠাকরুন এখন এক দৃষ্টিতে তার প্রতিক্রিয়া লক্ষ্য করছেন। সে যদি ওর অবাধ্য হয় তাহলে কয়েকদিন ধরে মুণ্ডুপাত চলবে। রঙন ঘাড় ঘুরিয়ে ক্যাশ কাউন্টারের দিকে তাকালো। বিল আসার আগে ওখানে গিয়ে অনুরোধ করলে কেমন হয়? পরে এসে দিয়ে যাবে সে। ওরা কি রাজি হবে? আর তখনই বেয়ারা ট্রে নিয়ে ফিরে এলো। টেবিলে সেটা রাখতে রঙ্গনের পেটে মোচড় দিয়ে উঠল। 99 টাকা 62 পয়সা। সে দেখল সূর্য আঙ্কেল পার্স খুলে একটা 100 টাকার নোট অবহেলায় ট্রেতে ফেলে দিলেন। মুখ ফেরাতে শাশুড়ির জ্বলন্ত দৃষ্টি তাকে পুড়িয়ে দিল। অত্যন্ত সাহসে রঙ্গন সরু গলায় চেঁচিয়ে উঠল, কি আশ্চর্য, আপনি দিচ্ছেন কেন? এ ভারী অন্যায়। কথাগুলো বলার সময় তার একটা হাত হিপ পকেটের উপর চলে গেল। সূর্য আঙ্কেল বেয়ারাকে চলে যেতে ইঙ্গিত করে উঠে দাঁড়ালেন। চলো, আমরা হোটেলে যাই। রঙ্গনের মনে হচ্ছিল ওর শরীরের প্রতিটি কোষ যেন কবর থেকে ফিরে এলো প্রাণ পেয়ে। সে নিপার মায়ের দিকে তাকিয়ে ক্যাবলার মতো হাসল, যার কোনো মানে হয় না। নিপার মায়ের মুখ এখন গম্ভীর, কিন্তু রঙ্গন লক্ষ্য করছিল সূর্য আঙ্কেল ব্যালেন্সটা ফেরত নিলেন না। বেয়ারাটা যা পেল রঙ্গনের পকেটে তাও নেই। সূর্য আঙ্কেল আর নিপার মা এগিয়ে যাচ্ছিলেন। নিপা চট করে সরে এলো রঙ্গনের কাছে। এই শোনো, সূর্য আঙ্কেল যা বলছেন তাই শুনবে। আমি আর পারছি না, এই কথাটা মনে রেখো। বাধ্য ছেলের মতো মাথা নাড়ল রঙ্গন। ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব না, এটা খারাপ দেখায়। আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও বরং। আর কি হলো ফোনে জানিও। নিপার গলার স্বর মোলায়েম। ফুটপাত ধরে কিছুটা এগিয়ে সূর্য আঙ্কেল ফিরে দাঁড়ালেন ওদের জন্য। হঠাৎ নিপা বলল, এই 50 টাকা দাও তো। 50? হ্যাঁ, যাওয়ার সময় একটা জিনিস কিনে নিয়ে যাব। গলা শুকিয়ে গেল রঙ্গনের। এত টাকা আমার কাছে নেই। আবার মিথ্যে কথা? তোমার কি একটুও লজ্জা হয় না? 100 টাকার বিল দিতে চাইছিলে আর 50 টাকা নেই বলছো? গনগনে গলার শ্যাকা খেল রঙ্গন। আর তখনই তার চোখে একটা খালি ট্যাক্সি পড়ল। হাত বাড়িয়ে সেটাকে থামিয়ে সে ডাকল, এসো। ওপাশ থেকে নিপার মা চেঁচিয়ে উঠলেন, ওমা, তুই কোথায় চললি? হোটেলে যাবি না? ততক্ষণে গটগট করে নিপা ট্যাক্সিতে উঠে শব্দ করে দরজা বন্ধ করেছে। কোনো কথা না বলে ওর গাড়িটা চলে গেলে রঙ্গন এগিয়ে এলো। নিপার মা খুব অবাক গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? খুকি ওভাবে চলে গেলে কেন? রঙ্গন একটু ইতস্তত করে বলল, শরীরটা বোধহয় ঠিক নেই। শরীর ঠিক নেই? কখন খারাপ হলো? কি হয়েছে? মানে আমি, তোতলালো রঙ্গন। চমৎকার, শরীর খারাপ দেখেও তুমি ছেড়ে দিলে? না মানে তেমন শরীর খারাপ নয়, মেয়েদের ব্যাপার তো। রঙ্গন চোখ কান বুঝেই কথাটা বলে ফেলল। সঙ্গে সঙ্গে হো হো করে হেসে উঠলেন সূর্য আঙ্কেল। নিপার মা যেন একটু দমে গেছেন। কোনো রকমে বললেন, ও তোমাকে বলে গেল? সত্যি, আজকালকার মেয়েদের আমরা বুঝতেই পারি না। সূর্য আঙ্কেল বললেন, আরে বাবা, স্বামীকে বলবে না তো কাকে বলবে? রঙ্গনের হঠাৎ একটা তৃপ্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। নিপার ব্যাপারে তার সন্দেহটাই তাহলে ঠিক। না হলে তার মিথ্যে কথাটা শুনে ওর মা চমকে উঠতেন। নিপার শরীরে সন্তান এলে তা এতদিনে নিপার মায়ের কাছে চাপা থাকবে না। তাহলে ওই মেয়েলি শরীর খারাপের খবরটাকে এত স্বাভাবিকভাবে তিনি মেনে নিতেন না। ভারমুক্ত ঘোড়ার মতো পার্ক স্ট্রিটটা পেরিয়ে এলো রঙ্গন। আজ সকাল থেকে একটার পর একটা কাণ্ড ঘটছে। পার্ক হোটেলের সাজানো ঘরে বসে রঙ্গনের মনে হলো ভাগ্যদেবী তাকে বড়লোক না করে ছাড়বেন না। না হলে মিস্টার গুপ্তার মতো পার্টির কাছে পৌঁছানো তার কল্পনার বাইরে ছিল। মিসেস গুপ্তা একটা অদ্ভুত রহস্যের মধ্যে তাকে রেখেছেন। ওর কাছ থেকে কি প্রস্তাব আসবে কে জানে। বড়লোকের গিন্নি যখন, তখন খালি হাতে যে ফিরতে হবে না তা বুঝতে পারছে। এদিকে আজ থেকে মিসেস চোপড়ার ব্যবহারও পাল্টে গেল। কল্পনা করা যায়, তারা এখন নামি হোটেলের দামি স্যুটে বসে বিয়ার খাচ্ছে। কপালটা যেন আচমকা খুলে গেল। বরফ ঠান্ডা বিয়ারটা খেতে মন্দ লাগছে না। উল্টো দিকের সোফায় শরীর এলিয়ে বসে আছে সূর্য আঙ্কেল। বিয়ার খাওয়ার জন্য উনি গ্লাস ব্যবহার করেন না। বাঁ হাতে বোতলটা ধরে ঢকঢক করে গলায় ঢালছেন। নিপার মা একটু ভার মুখ নিয়ে চুপচাপ বসে আছেন ডান দিকের সোফায়। ঘরে ঢুকে সূর্য আঙ্কেলই বিয়ারের প্রস্তাব দিয়েছিলেন।
সংকোচ এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছিলেন ভদ্রলোক। আর কি আশ্চর্য! নিপার মা হঠাৎ উদার হয়ে বলল, লজ্জা করছো কেন? তুমি তো আর খাও না এমন নয়। ছেলেমেয়েরা সাবালক হলে এসব সংকোচ করার কোনো মানে হয় না। তারপরে 1.5 গ্লাস বিয়ার পেটে গেছে রঙ্গনের। মেজাজটা এখন চমৎকার। এবার নড়ে চড়ে বসলেন সূর্য আঙ্কেল। তুমি আমার সম্পর্কে বোধহয় কিছুই জানো না, সুতরাং প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা তোমার জানা দরকার। আমি বিদেশে আছি 25 বছর। প্রচণ্ড পরিশ্রম করে তিলে তিলে আমার ব্যবসাকে ছড়িয়ে দিয়েছি বার্লিন থেকে জুরিক, রোম, লন্ডন এবং নিউ ইয়র্ক। ও দেশের 8টা শহরে এখন আমার ব্যবসা। মোট 1000 লোক আমার কাছে কাজ করে। তুমি হয়তো জানো না, টাকার কোনো অভাব নেই ওখানে। হঠাৎ কিছুদিন থেকে মনে হচ্ছিল, হাজার হোক আমি তো বাঙালি, কিন্তু দেশের জন্য কিছুই করিনি আমি। যত চিন্তা করতে লাগলাম তত এক ধরনের অপরাধবোধ আমায় আচ্ছন্ন করলো। আমার এত টাকা, কিন্তু আমার দেশের জন্য কিছুই করলাম না। কিছুদিন আগে ব্যবসার কাজে আমায় টোকিও আসতে হয়। সেখান থেকে চট করে চলে এলাম এখানে। ঘুরে ঘুরে দেখলাম প্রচুর সুযোগ আছে কাজ করার। সরকারের কাছ থেকে যে কোনো সাহায্য পাওয়া যাবে না তা টের পেলাম। অবশ্য আমার সাহায্যের দরকারও নেই। 3-4টে আইডিয়াও খেলে গেল মাথায়। বিয়ারের বোতলটা শেষ করে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছলেন সূর্য আঙ্কেল। মুগ্ধ হয়ে শুনছিল রঙ্গন। কৃতী পুরুষ বোধহয় একেই বলা হয়। একজন বঙ্গসন্তান ইউরোপ আমেরিকার সাম্রাজ্য স্থাপন করেছেন। সূর্য আঙ্কেল বললেন, ফিরে গিয়ে এমন ব্যবস্থা করলাম যাতে বছরখানেক আমি না থাকলে ওখানকার ব্যবসার কোনো ক্ষতি না হয়। ইসাবেল আমাকে খুব সাহায্য করেছে। ও চমৎকার বোঝে ব্যবসাটা। তাছাড়া ইসাবেল আমার স্ত্রী। কথাটা শেষ করে ইউলবার্নারের মতো নিপার মায়ের দিকে তাকিয়ে কাঁধ নাচালেন সূর্য আঙ্কেল। তুমি আবার জেলাস হয়েও না প্লিজ। এটা অবশ্য খুব খারাপ লাগলো রঙ্গনের। ওর স্ত্রী ভালো ব্যবসা বুঝলে নিপার মা কেন জেলাস হতে যাবেন? তারপরেই মনে হলো, বিদেশিরা অবশ্য এসব ব্যাপার ঠাট্টার সঙ্গেই বলে থাকে, এবং এক্ষেত্রে সূর্য আঙ্কেল বিদেশি ছাড়া আর কি। হ্যাঁ, এবার আমি চলে এলাম ভারতবর্ষে। আমার প্রথম উদ্দেশ্য ভারতবর্ষের সাধারণ মানুষের আর্থিক সমৃদ্ধির চেষ্টা করা। সেটা কি করে সম্ভব? এমন একটা ব্যবসা করব যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে অংশগ্রহণ করতে পারবে। আমি সমস্ত কাগজপত্র রেডি করে ফেলেছি। দিন 3-এর মধ্যেই কাজ শুরু করব। কথাগুলো বলতে বলতে মেঝে থেকে একটা দামি ব্রিফকেস তুলে কোণে রেখে ডালা খুলছিলেন সূর্য আঙ্কেল। তারপর একটা সুন্দর ছাপানো ফর্ম বের করে সেটাকে নামিয়ে রাখলেন। রঙন বুঝতে পারছিল না এইসব পরিকল্পনার মধ্যে সে কি করে আসছে। সূর্য আঙ্কেল বললেন, আমি দেখেছি এদেশে বিদেশিরা এলে বড় বড় শহরগুলো ছাড়া কোথাও যেতে পারে না। 3 স্টার হোটেলও সব জায়গাতে নেই। ওরা প্রচুর ডলার পাউন্ড পকেটে নিয়ে আসে, কিন্তু তার বদলে খুব স্বাভাবিকভাবেই আরাম চাইবে। ভারতবর্ষের হিমালয়ের কোলে এমন অনেক সুন্দর জায়গা রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেই রকম একটি জায়গা ভেবেছি। 3 স্টার হোটেল যদি খোলা যায় তাহলে বিদেশিরা প্রাকৃতিক দৃশ্যের জন্য সেখানে হামলে পড়বে। বরফে ঘেরা ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা যেন হাতের মুঠোয়, কিন্তু কোনো গাড়ির রাস্তা তৈরি হয়নি। আমি সেটাকেই কাজে লাগাবো। হেলিকপ্টারে করে ট্যুরিস্টদের নিয়ে যাব আমার হোটেলে। ওরা ওখানে সব রকম আরাম পাবে। ভারতবর্ষে এরকম হোটেল দ্বিতীয়টি নেই। লক্ষ লক্ষ ডলার আসবে হাতে। আর একটা বিয়ারের বোতল তুলে নিয়ে সূর্য আঙ্কেল বলল, কিরকম লাগছে? অদ্ভুত। মাথা দোলালেন সূর্য আঙ্কেল। আমার টোটাল বাজেট 1,03,00,000 টাকা। 6 মাসের মধ্যে হোটেল চালু হবে। 50 জন ট্যুরিস্টের থাকার সুন্দর ব্যবস্থা। প্রতিদিনের জন্য হেলিকপ্টার সার্ভিস নিয়ে $100 নেব। ওদের কাছে এটা খুব সস্তা। এতে বছরের শেষে লাভ হবে 1.5 কোটি টাকা, সমস্ত খরচা বাদ দিয়ে। এই প্রজেক্টের জন্য 1.5 কোটি টাকা আমি সুইস ব্যাংকে রেখেছি। সব কিছু ফাইনাল করার পর মনে হলো প্রতি বছর 1.5 কোটি টাকা লাভ হবে। তা নিয়ে আমি কি করব? এত টাকার তো আর দরকার নেই আমার। যেটাতেই হাত দেই সেটা থেকেই টাকা আসে। রিয়েলি আমি টাকা পেতে পেতে ক্লান্ত। কি হবে এই নতুন ভেঞ্চার করে? কার জন্য রাখবো? আমার তো সন্তান নেই। বরং ওই টাকা বোঝার মতো বাড়বে। ঠিক তখনই আমার মাথায় ক্লিক করলো। আমি সাধারণ মানুষকে ইনভলভ করব এই প্রজেক্টে। 50 লাখ টাকার শেয়ার বিক্রি করব পাবলিকের কাছে। মিনিমাম ডিভিডেন্ড হিসেবে মিনিমাম শেয়ার 5,000। বাকি 53 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট। শতকরা 48 টাকা ডিভিডেন্ড হিসেবে পাবে সবাই প্রত্যেক বছরে। আমার সুইস ব্যাংক ওই টাকার গ্যারান্টি দেবে। কেনা শেয়ার বিক্রি করতে হবে আমাকেই। সেটা 1 মাসের নোটিসেই করা যাবে।
পাবলিকের কোনো রকম রিস্ক নেই। এই প্রজেক্ট থেকে যে বিরাট প্রফিট আসছে তা এইভাবেই সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা যাবে। লম্বা বক্তৃতা দিয়ে নেভা চুরুট আবার ধরালেন সূর্য আঙ্কেল। এতক্ষণ পরে নিপার মা প্রায় চেঁচিয়ে উঠলেন, ও ভগবান, এত লাভ তো ব্যাংকে রাখলেও হয় না। ব্যাংক দেয় 11%, 60 মাস টাকা রাখলে। তুমি দিচ্ছ 48, ভাবা যায় না। দারুণ বিজনেস। কোনো ঝুঁকি নেই, খাটুনি নেই, শ্রমিক বিক্ষোভ নেই। বসে বসে 48% প্রফিট করো। আচ্ছা, আমি যদি 50,000 টাকার শেয়ার কিনি তাহলে কত পাবো বছরে? 24,000 না? উহ, দারুণ। কিন্তু এত দেবে কি করে তুমি? সূর্য আঙ্কেল মাথা নাড়লেন। পরিষ্কার হিসেব। 1 কোটি নিয়োগ করে যদি 1.5 কোটি টাকা লাভ হয় তাহলে পাবলিকের 50 লাখে হবে 75 লাখ। ক্যাপিটাল 50 লাখ যে কোনো মুহূর্তে ফেরত দিতে হতে পারে, তাই ওটা সরিয়ে রাখবো আলাদা। তাহলে 25 লাখ। আমাকে শতকরা 48 হারে দিতে হচ্ছে 24 লাখ। কোনো অসুবিধা নেই। বাকি 1 লাখ এস্টাবলিশমেন্ট খরচ। কি, বুঝতে অসুবিধা হচ্ছে? রঙ্গন বলল, চমৎকার। কিন্তু কোনো কারণে যদি প্রজেক্টটা ফেল করে? সূর্য আঙ্কেল হাসলেন। আজ অব্দি আমি কখনো ব্যর্থতার মুখ দেখিনি। আর যদি করে তাহলে আমার পাহাড় থেকে 2-3টি পাথর গড়াবে। 1.5 কোটি টাকা সুইস ব্যাংকে রেখেছি তো সেই জন্যই। টেবিলে রাখা ফর্ম তুলে নিলেন তিনি। এই হলো শেয়ার কেনার ফর্ম। টাকা পাওয়া মাত্র আমরা সার্টিফিকেট ইস্যু করব। আমি চেয়েছিলাম শেয়ার সার্টিফিকেটে স্পষ্ট লিখে দেব যে আমরা বছরে শতকরা 48 টাকা ডিভিডেন্ড দেব। কিন্তু সরকার আপত্তি করছে। ওটা লিখলে নাকি পাবলিক ব্যাংকে টাকা জমাবে না। ফলে সার্টিফিকেটে ব্যাংক রেটটাই লিখতে হচ্ছে। আমি ইতিমধ্যে লিন্ডসে স্ট্রিটে একটা অফিস খুলেছি, 12 জন স্টাফ রেখেছি যারা এইসব টাকা পয়সার হিসেব রাখবে। শেয়ার হোল্ডাররা যদি মান্থলি ডিভিডেন্ড চায় তাহলে প্রতি মাসের 1 তারিখে তাদের কাছে টাকাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। রঙ্গনের খুব আফসোস হচ্ছিল। তার যদি মাত্র 50,000 টাকা থাকতো তাহলে মাসে 2,000 টাকা ডিভিডেন্ড পাওয়া যেত। পায়ের ওপর পা তুলে কাটিয়ে দিত জীবনটা। কিন্তু এই বিরাট রাজসূয় যজ্ঞে তার ভূমিকা কি? কাঠবিড়াল হবার যোগ্যতাও তো তার নেই। হাসলেন সূর্য আঙ্কেল, যেন রঙ্গনের মনের কথাটা বুঝতে পেরেছিলেন। বললেন, আমি তোমাকে 2টো প্রস্তাব দিচ্ছি। এখানে আমার খুব বিশ্বাসী কয়েকজন লোক দরকার যারা বিশ্বাসঘাতকতা করবে না। আমি তাদের খুব সুখে রাখবো। তোমাকে তাদের একজন হিসেবে বেছে নিতে পারি। তুমি যদি চাও তাহলে ওই হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করতে পারো। বছরে 1 মাস ছুটি আর $5,000 মাইনে। ঠান্ডায় হয়তো কষ্ট হবে, একা থাকতে হবে, কিন্তু টাকাটা কম নয়। বছরে 45,000 টাকা। দ্বিতীয় প্রস্তাব হলো, আমি এখানে এইসব শেয়ার বিক্রির দায়িত্ব 2 জন এজেন্টের উপর দিতে চাই। প্রতিটি এজেন্টকে 25 লাখ টাকার বিজনেস দিতে হবে। ব্যাপারটা কিচ্ছু নয়। পাবলিক জানতে পারলে নিজেরাই ছুটে আসবে শেয়ার কিনতে। যে 1 লাখ টাকা এস্টাবলিশমেন্ট চার্জ হিসেবে রেখেছি তা এই 2 জন এজেন্টের মধ্যে ভাগ করে দেব। আর অফিসের স্টাফদের মাইনে, ঘর ভাড়া দেয়া হবে হোটেলের গ্রস ইনকাম থেকে। তার মানে তুমি যদি আমার একজন এজেন্ট হও তাহলে বছরে 50,000 পাবে। তুমি নিপার স্বামী। তোমাকে আমি প্রথমে সুযোগ দিতে চাই। সূর্য আঙ্কেলের কামানো মাথায় বড় বড় চোখ সার্চ লাইটের মতো জ্বলছিল। রঙ্গনের শরীরে যেন 1 ফোঁটা জল নেই। মধ্যাহ্নের মরুভূমিতে বয়ে যাওয়া হা হা বাতাসের মতো হয়ে গেছে বুকটা। এত টাকা! বছরে 50,000! তার মানে মাসে 4,000-এর ওপর। মাথাটা ঘুরে উঠল রঙ্গনের। 1,000 টাকার ফ্ল্যাট, গাড়ি, টিভি, ফ্রিজ, এ সব কিছুই আর হাতের বাইরে থাকবে না। চোরের মতো মদ খেতে হবে না এবং নিপাও তার বশ মানবে। কোনো রকমে গলা পরিষ্কার করল রঙ্গন। আমাকে কি করতে হবে? কোনটে পছন্দ হলো? নিপার মা উঠে এলেন সূর্য আঙ্কেলের পাশে। উত্তেজনায় হাতের গ্লাস কাঁপছে। বোধহয় চুমুক দেওয়ার কথাও ভুলে গেছেন। বললেন, এজেন্ট এজেন্ট করে নাও রঙ্গনকে। হোটেলের ম্যানেজার হতে হবে না ওকে। সূর্য আঙ্কেল বললেন, কেন? না বাবা, নির্জন পাহাড়ে একগাদা সাহেব মেমদের সঙ্গে থাকতে হবে। কোত্থেকে কি হয়ে যায় তার কি ঠিক? পুরুষ মানুষের মতিগতির ঠিক নেই। তাছাড়া আমার মেয়ে ওখানে সারা বছর পড়ে থাকতে পারবে না। শিশুর মতো মুখ করলেন নিপার মা। প্রশ্রয়ের হাসি হাসলেন সূর্য আঙ্কেল। অলরাইট, তুমি তাহলে এই প্রজেক্টের এজেন্ট হয়ে থাকতে চাইছো? হ্যাঁ, কিন্তু কি করতে হবে যদি বলে দেন? সেটা তো বলবোই, কিন্তু তুমি আছো কোথায় এখন? ঠিকানাটা বলল রঙ্গন। সঙ্গে আর কেউ আছে? না, আমি ফ্ল্যাট খুঁজছি।
বাহ, চমৎকার। আমার লেন্সে স্ট্রিটের অফিসে কুলোচ্ছে না। মিশন রোডে একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পেয়েছি, 4টে রুম, ফার্নিচার সমেত। ভাড়া 400, কিন্তু সেলামি চাইছে 1.5 লাখ। তুমি চলে এসো ওখানে। বাইরের বড় ঘরটায় অফিস করা যাবে, আর ভেতরের 3টে ঘর তোমরা ব্যবহার করবে। নিপার মা সূর্য আঙ্কেলকে প্রায় জড়িয়ে ধরলেন। ও সূর্য, হাউ সুইট ইউ আর! আমার নীলার ভাগ্যে তোমার জন্য আমার নীলার ভাগ্য তোমার জন্য খুলে গেল। রঙ্গন বাধা দেবার চেষ্টা করল। কত টাকা সালামি? সেটা তোমাকে চিন্তা করতে হবে না। মনে রেখো, পৃথিবীতে টাকার দাম সুযোগ সুবিধে এবং সময়ের চেয়ে কখনো বেশি নয়। সূর্য আঙ্কেল হাসলেন। 200 টাকায় দিল্লি ট্রেনে ঘুরে আসবে এবং তার জন্য 3 দিন ব্যয় হবে। 2000 টাকায় প্লেনে একদিনে সে কাজ সেরে এলে তুমি 2 দিন এগিয়ে থাকলে। এখন সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে। আমার কোম্পানি ওই ফ্ল্যাটের দায়িত্ব নিচ্ছে। তোমার কোনো চিন্তা নেই। ওই দিনটির কথা সারা জীবন মনে থাকবে রঙ্গনের। রাতে নিজের বিছানায় শোয়ার সময় মনে হচ্ছিল, প্রত্যেক মানুষের জীবনে বোধহয় এরকম দিন একবার আসেই। যে সুযোগ কাজে লাগাতে পারলো সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। যে পারল না সে ওই দাসবাবুর মতো ঠুক ঠুক করে অন্যের লেখা টাইপ করে গেল সারা জীবন। সূর্য আঙ্কেল সারাটা সন্ধে তাকে পাখি পড়া করে বুঝিয়ে দিয়েছেন। ভেবে দেখেছে রঙ্গন, এই সার্টিফিকেট প্রত্যেক শেয়ার হোল্ডারকে নিশ্চিত রাখবে। কোনো রকম ঝুঁকি নেই। যার কাছে সে প্রস্তাব করবে সেই এক কথায় রাজি হয়ে যাবে। চোপড়ার কাছে কাজ করে একটা সুবিধা হয়েছে যে অনেক টাকাওয়ালা লোকের সান্নিধ্য পেয়েছে। সূর্য আঙ্কেল এও বলেছেন, শেয়ার হোল্ডাররা নিশ্চিন্ত থাকবে যে তাদের নিয়োগ করা টাকার কথা কেউ জানতে পারবে না। সেক্ষেত্রে 2 নম্বর টাকার মালিকরা বেশি উৎসাহিত হবে। এটা অবশ্য পছন্দ করছেন না সূর্য আঙ্কেল। তিনি চান সাধারণ মধ্যবিত্ত মানুষ বেশি এগিয়ে আসুক। মনে মনে একটা লিস্ট তৈরি করেছিল রঙ্গন, যাদের কাছে সে প্রস্তাব করবে। 25 লাখ তোলা এমন কিছুই ব্যাপার নয়। আর এই কাজ করেও সে চোপড়াদের চাকরিটা চালিয়ে যেতে পারে। তাহলে মাসে 5,000 টাকা রোজগার হয়ে যাবে। উত্তেজনায় ঘুম আসছিল না রঙ্গনের। আর ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে রিসিভারটা কানের কাছে নিয়ে আসতেই নিপা কথা বলল। মায়ের মুখে সব শুনলাম। একটুও জ্বালা কিংবা ক্রোধ নেই গলায়। এ যেন অন্য নিপা। হ্যাঁ, আমি তোমাকে 2বার ফোন করেছিলাম, লাইন পাইনি। কি জানি, আমি ভাবলাম হয়তো ভুলে গেলে। যাহ, এই নিপা, তুমি খুশি? খুব। একদিনে তোমাকে ঠিক মানাবে। আমি কিন্তু আর একদিনও এখানে থাকতে পারবো না। ফ্ল্যাটের পজিশন তুমি কবে নিচ্ছ? কবে নেব বলো? কাল। আমি সূর্য আঙ্কেলকে হোটেলে ফোন করছি। বেশ, আমি আর ভাবতে পারছি না। কাল রাত থেকে শুধু তুমি আর আমি। রঙ্গন আন্তরিক গলায় কথাগুলো বলল। যাও, একদিন ঝুলিয়ে রেখে এখন আদিক্ষেতা হচ্ছে। ঠিক আছে, এখন রাখছি। কাল সকালে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে নেব। বাই। রঙ্গনের কানে যেন মধু বর্ষণ করল নিপা। এখন আর কোনো দ্বিধা নেই। নিপা যে স্রেফ ভয় দেখিয়ে বিয়েটা সেরে নিয়েছে তা মনে রাখারও কোনো মানে হয় না। চিত হয়ে শুতে না শুতেই টেলিফোন বাজলো। কে? সেন? কি ব্যাপার? এতক্ষণ বাড়িতে ছিলে না নাকি? শোনো, ওই কেস নেব। ইয়াস, মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। তুমি কালই ক্লায়েন্টকে আসতে বলো। ঘোষ সাহেব রিটায়ার করছে সামনের মাসে। তার আগেই ব্যাপারটা চুকিয়ে ফেলো। ডোন্ট ওয়ারি গুড বয়, তুমি তোমার টাকা ঠিকই পাবে। তবে ওটা তাড়াতাড়ি হলেই ভালো, তাই না? তা কাল কখন আসছো? চোপড়া সাহেবের নিঃশ্বাস নেবার সময় হলে রঙ্গন গম্ভীর গলায় বলল, আপনাকে আমি কাল জানাবো। গুড নাইট। চোপড়া সাহেব বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি রঙ্গন তার সঙ্গে এইভাবে কথা বলবে। দিন তো বদল হয়। রঙ্গন মনে মনে বলল, ওর বোঝা উচিত কম কথায় বেশি কাজ হয়। এই সময় রঙ্গনের খেয়াল হলো, মিস্টার গুপ্তাকে জানানো দরকার চোপড়া তার শর্তে কাজ করে রাজি হয়েছে। মিস্টার গুপ্তা তার বাড়িতে টেলিফোন করতে বলেছিলেন, কিন্তু এখন এসবের আর কি দরকার আছে? 50,000! না, মাথা নাড়ল রঙ্গন। টাকাটাকে কখনো অবজ্ঞা করতে নেই। চাকরিটা রেখে দিলে মাসিক আয় দাঁড়াবে 5,000-এরও বেশি। অঙ্কটা মনে হওয়া মাত্র এই ঘরটাকে খুব ছোট লাগলো রঙ্গনের। নিপার পক্ষে সত্যি খুব কষ্টকর হতো এখানে থাকা। বিছানায় উঠে বসলো রঙ্গন। খুব রাত হয়েছে কি? এখন মিস্টার গুপ্তাকে টেলিফোন করা শোভন হবে? অত বড় ধনী মানুষের মন মেজাজ কখন কিরকম থাকে কে জানে। যদি তার টেলিফোন ঘুম ভাঙায়, তাহলে রেগে গিয়ে নিশ্চয়ই নাকচ করে দেবেন হয়তো।
খানিকক্ষণ ইতস্তত করল রঙ্গন। তারপর মনে হলো টেলিফোন তো চাকর বাকররাও ধরতে পারে, যদি তেমন বোঝে পরিচয় না দিয়ে লাইন কেটে দেবে। ডায়াল ঘোরালো সে। প্রথমে এঙ্গেজড শব্দ, 3বারের বার রিং শুরু হলো। 2বার, 3বার, 4বার এবং তারপরে রিসিভার উঠল ওপাশে। হ্যালো। শব্দটা কানে আসতেই শরীর অবশ হয়ে গেল রঙ্গনের। অত্যন্ত কড়া মাদকদ্রব্যে যেন অক্ষরগুলো চুবিয়ে ছুঁড়ে দেওয়া হলো শব্দের আকারে তার কানে। রঙ্গন প্রাণেপণে গলার স্বর সহজ করার চেষ্টা করল। হ্যালো, মিস্টার গুপ্তা বাড়িতে আছেন? কার সঙ্গে কথা বলছি? জানতে হয় তাই যেন জানতে চাওয়া। আমি রঙ্গন সেন। আজ সকালে। ওহো, হিয়ার ইউ আর। চাপা হাসি যেন চলকে এলো। তোমার বাড়িতে আর কেউ নেই যে রিসিভার ওঠায়? না, আমি একাই থাকি। আর ইউ নট ম্যারিড? ঢোক গিলল রঙ্গন। এ প্রশ্ন কেন? মহিলা তাকে ফোন করেছিলেন, কিন্তু কেন? ওই ধনী মহিলার কি প্রয়োজন তার মতো সামান্য মানুষকে ফোন করবেন? তখন টেলিফোন নাম্বার উনি নাটকীয়ভাবে নিয়েছিলেন। সারাদিন ওই ব্যাপারটা মাথায় ঢোকেনি। এখন মনে হচ্ছে মহিলা যেরকম ভঙ্গিতে উঠে গিয়েছিলেন তাতে টেলিফোন নাম্বারটা নেওয়ার কথা উনি মিস্টার গুপ্তাকে জানাতে চাননি। এই লুকোচুরি কেন? হ্যালো। রঙ্গন একটু ইতস্তত করে বলল, নো, বিয়ে করিনি। হাই সি। একটা শীষ বাজলো যেন শেষ শব্দটির রেশে। এইরকম একটা মিথ্যে কেন জিভ থেকে বের হলো এই মুহূর্তে রঙ্গন নিজেই বুঝতে পারছিল না। নিপার মুখ চোখের সামনে আসতেই ও আরো সংকুচিত হলো। কিন্তু সে বুঝতে পারছিল বিয়ে করেনি শুনে মহিলা খুশি হয়েছেন। নিজেকে বোঝালো রঙ্গন, এই ছোট্ট মিথ্যেটা তার জীবনে কোনো পরিবর্তন আনবে না। অতএব এটা যে সে বলেছে তা ভুলে যাওয়াই ভালো। রঙ্গন বলল, মিস্টার গুপ্তা আছেন? নো, কিন্তু তিনি বলে গেছেন যদি তুমি টেলিফোনে সম্মতি দাও তাহলে আগামীকাল সকাল 7টায় এখানে তিনি অপেক্ষা করবেন। হাঁপ ছেড়ে বাঁচল রঙ্গন। ধন্যবাদ, আমি সকালে ঠিক সময় আপনাদের বাড়িতে পৌঁছাবো। ঠিক আছে? না, ঠিক নেই। গুপ্তা বলছিলেন তুমি নাকি মাত্র 1000 টাকা মাইনে পাও। মাত্র 1000? হ্যাঁ। নেপাল লক্ষ্যবার বললেও যা হয়নি, এই মুহূর্তে রঙ্গন যেন কেঁচো হয়ে গেল। সত্যি, টাকাটা এত সামান্য? স্ট্রেঞ্জ, আমার তো ওর চেয়ে বেশি কসমেটিক্সে খরচ হয়। গুপ্তা তোমাকে কত দেবে বলেছে? 12,000। গুড, কিন্তু আমি তোমাকে আরো বেশি দিতে পারি। আপনি? বাট ইউ শুড ওবে মি। আমার তোমাকে প্রয়োজন, তাই তোমাকে টাকা দিতে আমার কোনো আপত্তি নেই, স্পেশালি তোমার মতো একজন হ্যান্ডসাম ব্যাচেলারকে। হাসির ঢেউ যেন এক জায়গাতেই পাক খেল। হতভম্ব হয়ে গেল রঙ্গন। ওর মাথা ঝিমঝিমিয়ে উঠল। কি কথা বলছো না কেন? আমি আমি ঠিক বুঝতে পারছি না। এটা না বোঝার কিছু নেই। তুমি কি টাকা চাও না? হ্যাঁ, চাই। দেন কাল সকাল 7টায় এখানে এসো না। আসবো না? আঁতকে উঠল রঙ্গন। অত বড় ক্লায়েন্ট যেতে বলছেন আর সে যাবে না? মাথা খারাপ নাকি? হ্যাঁ, তুমি সকালে অত্যন্ত ব্যস্ত। বেলা 11টার আগে কিছুতেই ফ্রি হতে পারছো না। আগে থেকে জানলে তুমি নিশ্চয়ই এই সময়টা খালি রাখতে। অতএব তুমি 11টায় আমাদের এখানে আসছো, ওকে? আমি কিছুই বুঝতে পারছি না। বোঝার তো কোনো দরকার নেই। আমি যা বলছি তুমি তাই করবে। ঠিক 11টার সময় এখানে আসবে। সকালে যদি কোনো টেলিফোন তোমার ওখানে আসে তুমি ধরবে না। মিস্টার গুপ্তা দুপুর 12টা পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত থাকবেন কাল। অতএব তার সঙ্গে দেখা করতে হলে তোমাকে 1 ঘন্টা অপেক্ষা করতেই হবে। ওই 1 ঘন্টা আমার খুব দরকার। ক্লিয়ার? একটু একটু করে বোধগম্য হলো রঙ্গনের। মহিলা তার সঙ্গে আলাদা কথা বলতে চান। সে হাসল। মিস্টার গুপ্তা কি এটা পছন্দ করবেন? কোনটা? আপনার পরিকল্পনার কথা বলছি। এটা আমার পরিকল্পনা নয়, তোমার সমস্যার সমাধান। আমি অবাধ্যতা পছন্দ করি না। মনে রেখো, আমার সঙ্গে সুস্থ সম্পর্ক রাখলে লাভ হবে তোমার। আমাকে বিপদে ফেলার চেষ্টা করলে। আপনি আমাকে ভুল বুঝছেন, তাড়াতাড়ি বলে উঠল রঙ্গন। যে কোনো রকম শাসানি তার খুব খারাপ লাগে। গুড। কি বলছিলে যেন? ও এটা পছন্দ করবে কিনা? জেনে রেখো, যে কোনো পুরুষ স্ত্রীর সব জিনিস পছন্দ করে যতক্ষণ সে স্ত্রী তার সেবাদাসী হয়ে থাকে। তুমি কি সত্যিই বিবাহিত নও? হঠাৎ গলার স্বর পাল্টে গেল মিসেস গুপ্তার। হ্যাঁ শব্দটা মরিয়া হয়ে উচ্চারণ করতে গিয়েও রঙ্গন দেখল যে ন বলে ফেলেছে।
আর তৎক্ষণাৎ লাইনটা কট করে কেটে গেল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস টাকা পয়সা এর প্রথম পর্ব। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো আমরা শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।